আবারও যাতে বিদ্রোহের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে বিজেপিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর আধুনিকায়নের ঘোষণা। পৌর নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতেও পোস্টার ব্যানার তৈরির হিড়িক। আচরণবিধি মেনে হচ্ছে কিনা নজর রাখছেন রিটার্নিং কর্মকর্তারা। নকশা পরিবর্তন হওয়ায় দফায় দফায় বাড়ছে মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজের সময়সীমা। নগর জুড়ে অন্য প্রকল্পের সঠিক তথ্য না থাকাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। ইটভাটা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে দূষিত হচ্ছে পরিবেশ। ইট তৈরিতে উপরিভাগের মাটি ব্যবহারে কমছে কৃষিজমি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। এবং মার্কিন নাগরিকদের বাগদত্তাকে সে দেশে নেয়ার ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নিরাপত্তা বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। 2009 সালের বিডিআর বিদ্রোহের মতো ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বিজিবি দিবস উপলক্ষে এর আগে সকালে পিলখানা সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিজিবির চৌকস সদস্যদের প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যার ঘটনার বিচারের ফলে এই বাহিনীর কলঙ্ক মোচন হয়েছে। যুগোপযোগী উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি দিন দিন আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে উঠছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্থাপন করা হয়েছে ঢাকার পিলখানায় নিয়ে এসেছেন। এক্সচেঞ্জ অফ ট্রেনিং প্রোগ্রামের সেন্টার থেকে প্রশিক্ষণ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা সংগঠিত বিদ্রোহ হত্যাকাণ্ডে এ বাহিনীর ইতিহাসের একটা কালো অধ্যায়। সে সময় সরকার গঠনের পরপরই বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ও অস্থিতিশীল পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছিল। আপনাদের সম্মিলিত সহযোগিতায় সেদিনের সংকট কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছিলাম এবং পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছিলাম। বিডিআর বিদ্রোহের সাথে সম্পৃক্ত উচ্ছৃঙ্খল ও বিপদগামী বিডিআর সদস্যদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে এ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে এবং এই বাহিনীর এই কলঙ্কজনক অধ্যায় আজ কলঙ্ক মুক্ত হয়েছে। সবার আন্তরিক প্রচেষ্টায় বিজিবি গতিশীল ও আধুনিক বাহিনীতে আজ পরিণত হয়েছে। আপনারা সদা সতর্ক থাকবেন, ভবিষ্যতে কখনো এ ধরনের আত্মঘাতী সংঘাত যেন সৃষ্টি না হয়। এবার পৌরসভা নির্বাচনের খবর। আর কয়েকদিন বাদেই পৌরসভা নির্বাচন। এতে জয় পেতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এরই মধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা। সকাল থেকে পোস্টার, লিফলেট প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এলাকার দোকানপাট থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা। পৌর এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে ভোটাররা প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিচার বিশ্লেষণ করছেন। ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট, এইসব বিদ্যুৎ সংস্কার, এইসব বিষয়ে আমরা তার কাছে আমরা আশাবাদী। এলাকার উন্নয়নের জন্য আমরা একজন সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চাই। আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি আমাদের ক্রীড়া সংস্কৃতি, তারপর আপনার মনে করেন যে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত আমাদের পৌরসভাকে একটি ডিজিটাল রূপ দিতে পারবে। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। চাঁপাইনবাবগঞ্জের নাচল পৌরসভায় রাকিবুল হাসান এবং সুনামগঞ্জের ছাতক পৌরসভায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। নির্বাচনী প্রচারণার খবর জানতে প্রথমে যাচ্ছি শাতিলা শারমিনের কাছে। শাতিলা।
ইশরাত, এখানে মীর কাদিম পৌরসভার কথা যদি বলতে হয় তাহলে সকাল থেকেই প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণায় শুরু না করলেও এই যে বেলা বাড়ার সাথে সাথে যে রোদটা উঠেছে তখন থেকে কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করছেন। আসলে ঘরে ঘরে গিয়ে যেমন তারা প্রচারণা চালাচ্ছেন, তেমনি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো এলাকাটি কিন্তু ছেয়ে ফেলা হয়েছে নানা প্রার্থীর আসলে পোস্টারে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে মীর কাদিম বাজার, এবং এই বাজারে প্রার্থীরা আসলে বিকালের দিক থেকে তাদের প্রচারণাগুলো চালান এবং তখনই আসলে আমাদের ভোটাররা জানিয়েছেন তখনই আসলে তারা আসেন। আর এখানে এখন কিন্তু তারা ঘরে ঘরে যে প্রচারণাটা চালাচ্ছেন সেটা কিন্তু এই যে মিছিল কিংবা সমাবেশ, বড় বড় সমাবেশের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারণাটা কিন্তু এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা কিভাবে তাদের আসলে প্রচারণাটা চালিয়ে যাচ্ছেন। সমস্ত ভোটারের কাছে তারা পৌঁছানোর চেষ্টা করছেন এই অল্প সময়ের মধ্যে। এখানে এই পৌরসভায় প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী এবং তার মধ্যে আছেন আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছেন তেমনি বিএনপির প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন আসলে এই পৌরসভায়। আর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে যেটি মনে করছেন যে এই 3 জন প্রার্থীর মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি এখন পর্যন্ত রয়ে গেছে এবং তারাই আসলে পরবর্তীতে মেয়র পদে যাদেরকে দেখতে চাচ্ছেন ভোটাররা, তারা আসলে তাদের কাছে দাবি দেওয়ার বিষয়টি কিন্তু মেয়র এবং কাউন্সিলরদের কাছে এই পৌরসভার সেটি সর্বপ্রথমে যে দাবিটি আছে সেটা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং সরু সরু যে সড়কগুলো রয়েছে যেটি ব্রিটিশ এবং পাকিস্তানি আমলে তৈরি। এই মীর কাদিম নৌবন্দর হওয়ার কারণে যে ছোট ছোট সড়কগুলো ছিল সরু সরু, সেই সড়কগুলো কিন্তু এখনো রয়েছে। বড় প্রশস্ত রাস্তার দাবি তারা করছেন এবং ভাঙা সড়কগুলো সংস্কারের দাবি ভোটাররা জানিয়েছেন প্রার্থীদের কাছে। এছাড়া প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মাদকের একটি বড় সমস্যা রয়েছে এই পৌরসভার কয়েকটি ওয়ার্ডে এবং এটি হচ্ছে তারা বিবেচনায় নিয়ে আসছেন তাদের মূল বিবেচনায়। এছাড়া আরো বেশ কিছু দাবি দেওয়ার কথা তারা বলেছেন আমাদের কাছে। আর এখানকার যে সর্বশেষ পরিস্থিতি তা হচ্ছে শীত এবং পৌরসভার যে নির্বাচনী প্রচারণা তা কিন্তু জমে উঠবে, আসলে বিকালের দিকেই সাধারণত জমে উঠছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জের নাচলে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ সাথীলা, আপনি আসলে যেমনটি বলছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর ঠিক সেই রকমই উৎসব মুখর পরিবেশে আসলে নাচলেও সেই ধরনের নির্বাচনের প্রচারণা চলছে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় দেখছিলাম যে আসলে ভোটাররা বলছেন যে তাদের দাবিগুলো নিয়ে আসলে যে প্রার্থী কথা বলবেন তাদেরকে মূলত হচ্ছে তারা নির্বাচন করবেন এবং প্রার্থীদেরকে আমরা দেখেছি হাট বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসলে প্রার্থীদের কাছ থেকে গিয়ে দোয়া চাইতে এবং ভোট চাইতেও। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে নাচলে 7 জন মেয়র প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ভোটে এবং এর সাথে 38 জন কাউন্সিলর পদে রয়েছেন। এবং আপনাকে বলে রাখি যে আমরা যখন এইখানকার গ্রামগুলো যাচ্ছিলাম তখন ভোটাররা বলছিলেন যে আসলে রাস্তাঘাট কিছু হলেও সেইগুলোর বেহাল দশা, কিন্তু এর সাথে সাথে যে ড্রেনেজ ব্যবস্থা হওয়ার কথা সেগুলো হয়নি। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নাচল বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে কিন্তু একটি 3 রাস্তার মাথায় আমরা দাঁড়িয়ে আছি এবং এই জায়গায় একটি সাধারণ মানুষদের দাবি, ভোটারদের দাবি যে এখানে আসলে একটি গোল চত্বর যদি করা যায় তাহলে আসলে অনেক দুর্ঘটনা আসলে রোধ করা যাবে। তো আমরা যখন এখানকার প্রার্থীদের সাথে কথা বলছিলাম তারা এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে আসলে তারা জানেন যে এটি বরেন্দ্র এলাকা এবং এখানে সুপেয় পানি সহ কৃষকদের চাষবাসের জন্য পানির প্রয়োজন, সেই সাথে সাথে এই সমস্ত ড্রেনেজ ব্যবস্থার কথাও তারা বলছিলেন। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এখানে আমরা বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা আশা করছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু হবে এবং যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে তারা জয়ের প্রত্যাশা আমাদের কাছে ব্যক্ত করেছেন।
তো সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে আসলে নাচল পৌর এলাকায় সাধারণ মানুষদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আসলে এই নাচল পৌরসভায় একটি আধুনিক পৌরসভা হিসেবে এখানকার ভোটাররা দেখতে চান, এবং যারা কিনা আসলে তাদের নাগরিক অধিকারগুলো নিয়ে কথা বলবেন সেগুলো তাদের সেই প্রার্থীদেরকে তারা মূল্যায়ন করতে চান। আমরা আরো একটু জিনিস শুনছিলাম যে এখানে আসলে ক্রীড়া এবং সাংস্কৃতিক দিক থেকে এই পৌর এলাকাটি অনেক পিছিয়ে রয়েছে, যার কারণে কিন্তু তারা চাচ্ছিল যে এই ধরনের প্রতিশ্রুতি কোন প্রার্থীরা দিচ্ছে তাদেরকে মূল্যায়ন করার জন্য। তো এই ছিল নাচল পৌর এলাকার নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি সুনামগঞ্জে। ধন্যবাদ রাকিব। নাচল পৌরসভার মতনই সিলেটের এই যে ছাতক পৌরসভা, সিলেট বিভাগের যে 16টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে সুনামগঞ্জের যে ছাতক পৌরসভা, এই পৌরসভার আমরা সকাল থেকে দেখেছি বেশ উৎসবমুখর পরিবেশে পাড়ায় পাড়ায় বিভিন্ন মেয়র এবং কাউন্সিলর তাদের প্রচার অভিযান চালাচ্ছেন। এবং আমরা কথা বলেছি প্রায় অনেক ভোটারদের সাথে, আমরা কথা বলেছি মেয়র প্রার্থীদের সাথে, আমরা কাউন্সিলর প্রার্থীদের সাথে, সবাই একটি জায়গায় সবাই আছেন যে তাদের সমস্যার মধ্যে যে প্রধান দুই একটা সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এটা সুরমা নদী, এবং সুরমা নদী ছাতক যে শিল্প এলাকার এই সুরমা এলাকার ওই পারে রয়েছে 3টি ওয়ার্ড। এই 9টি ওয়ার্ডের মধ্যে পৌরসভা 3টি ওয়ার্ড রয়েছে নদীর ওই পারে, এবং এই পারে রয়েছে আর 6টি ওয়ার্ড। এই 3টি ওয়ার্ড অত্যন্ত অবহেলিত এবং উন্নয়নের দিক দিয়ে কোনো কিছুই এই ওয়ার্ডগুলোতে লাগেনি, উন্নয়নের ছোঁয়া লাগেনি। আবার ড্রেনেজ ব্যবস্থা বলেন বা পানি অন্যান্য সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো কিছুই পায়নি। এর একটি কারণ হচ্ছে কি এই পৌরসভার যে দুই পৌরসভা 2টি অংশে বিভক্ত, এই অংশকে একীভূত করার জন্য কোনো ব্রিজ এই এলাকা নাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এই পৌর এলাকার ভিতরে, তাও আবার সুরমা নদীর ওই পারে, এবং ওই পারে আরেকটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে রাফার সিমেন্ট ফ্যাক্টরি, তাও নদীর ওই পারে রয়েছে। এবং এই শিল্প এলাকার উন্নয়নের জন্য যেই এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে, কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই দুই পার্কে একত্রিত করার জন্য একটি ব্রিজ। 10 বছর আগে একটি ব্রিজের কাজ শুরু হয়েছিল পৌর এলাকার পশ্চিম দিকে, কিন্তু সেই ব্রিজের কাজটি আপাতত বন্ধ রয়েছে। আমাকে এই পৌর এলাকার যারা এই 26,395 জন ভোটার আছে, আমরা সেই ভোটারদের একটি দাবি হচ্ছে গিয়ে এই ব্রিজ নির্মাণ করার ব্যাপারে যার কাছ থেকে প্রতিশ্রুতি পাবো, এবং সিলেট এই ছাতক পৌর এলাকার পানি এবং খাবার পানির জন্য যারা সুব্যবস্থা করে দিবেন এবং ময়লা নিষ্কাশনের যিনি ভালো ব্যবস্থা করে দিবেন মেয়র, সেই মেয়রকে ওনারা ভোট দিবেন। এবং এই মেয়র প্রার্থী 3 জন যে রয়েছেন, আবুল কালাম চৌধুরী বর্তমান মেয়র, ইনি 10 বছর ধরে এই মেয়রের পদে দায়িত্ব পালন করছেন, এবং শামসুর রহমান রয়েছেন বিএনপি প্রার্থী, এবং আরেকজন মেয়র প্রার্থী রয়েছেন যিনি এই 4র্থবারের মতো নির্বাচন হচ্ছে এই পৌরসভার প্রথম যিনি মেয়র নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহিদ মজনু। উনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক চেয়েছিলেন, নৌকা প্রতীক না পেয়ে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই 3 জন প্রার্থীর কাছে ভোটারদের একটি মাত্র দাবি যে এই পৌর এলাকাকে, দ্বিখণ্ডিত পৌর এলাকাকে একত্রিত করতে হবে এবং খাবার পানির সুব্যবস্থা করতে হবে, এবং এই সুব্যবস্থার জন্য তারা প্রত্যেকটা ভোটাররাই আকুল আবেদন জানাচ্ছেন। এবং যারা মেয়র প্রার্থী রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারাও স্বীকার করছেন যে এই 10 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পানির অত্যন্ত সমস্যা রয়েছে, এবং 1997 সালের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সমস্যাগুলোর সমাধানে অনেকে আশ্বাস দিয়েছেন, এবং এই সমস্যাগুলোর সমাধানে তেমন কোনো উৎসাহ পায়নি। ইতিমধ্যে আমি বলেছিলাম যে 3 জন মেয়র ছাড়াও 30 জন কাউন্সিলর এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 3টি নারী সংরক্ষিত নারী আসনের জন্য 9 জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল ছাতক পৌরসভার সর্বশেষ নির্বাচনের প্রতিশ্রুতি। এখন আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে ইসরাতের কাছে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন পৌর নির্বাচনের প্রচারণা। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের চাহিদা অনুযায়ী পোস্টার ব্যানার তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন এলাকার ছাপাখানাগুলো। প্রচারণায় এগিয়ে থাকতে প্রার্থীরা পাল্লা দিয়ে পোস্টার ব্যানার তৈরি করছেন। অবশ্য নির্বাচনী আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর পরামর্শ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা। আব্দুল সালামের তোলা ছবিতে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রতীক বরাদ্দের পর রাজশাহীর 13টি পৌরসভা প্রচারণায় নতুন মাত্রা পেয়েছে। ছাপাখানাগুলোতে দিনরাত চলছে পোস্টার তৈরির কাজ। প্রতিদিনই প্রার্থীদের চাহিদা অনুযায়ী পোস্টার, ব্যানার, লিফলেট সরবরাহ করছে ছাপাখানাগুলো। তাই অন্য যে কোনো সময়ের চেয়ে কর্মচারীদের কাজের চাপটা এখন বেশি। কাজের পরে কাজ, আসতেই আছে মানুষ, প্লেটের পরে প্লেট হচ্ছে,
2 দিন ধরে ঘুম নাই, চলছে দিন রাত। ডেলি মোটামুটি আপনার 30-40 হাজার করে ছাপা হচ্ছে। হাতে সময় কম, এ কারণে প্রচারণায় পিছিয়ে থাকতে চান না কোনো প্রার্থী। এজন্য ভোটারদের দৃষ্টি আকর্ষণে ছাপাখানাগুলোতে ছুটছেন প্রার্থীর সমর্থকরা। এখন তো প্রচারণার সময়, এখন 7,000 নিয়ে গেলাম, আরও হয়তো বা সামনে নিতে হবে। পোস্টার নিয়ে যাচ্ছি, পুরা যাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, আবার পুরা যাচ্ছে, এই তো আমি আবার নিতে আসছি। অবশ্য নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা পোস্টার, ব্যানার, লিফলেট ছাপাচ্ছেন কিনা তা তদারকি করছেন বলে জানালেন রিটার্নিং অফিসার। পোস্টার 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, ব্যানার এবং পোস্টার একই মাপের হবে এবং নির্বাচনী যে প্রতীকটা আছে সেটার মাপ আছে 3 মিটার। 3 মিটারের বেশি সেই প্রতীকটা যেন না হয়, এটাকে আবার বলা আছে এবং আমরা সেটা নিশ্চিত করছি। আচরণবিধি অমান্য করে কোনো প্রার্থী প্রচারণা চালালে জরিমানা ও প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পৌর নির্বাচনে ফেনীর 3টি পৌরসভায় মেয়র সহ 51টি পদের মধ্যে 46টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। বিএনপি চেয়ারপারসনের নিজ জেলায় দলের প্রার্থী না থাকার এই পরিস্থিতি এখন আলোচনার বিষয়বস্তু। অধিকাংশের প্রার্থিতা বাতিল হওয়ার জন্য কেউ কেউ দলের সাংগঠনিক দুর্বলতাকে দুষছেন। তবে অনেকে বলছেন সরকারি দলের মিথ্যা মামলা ও নিপীড়নের কারণেই এই অবস্থা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বক্তার মুন্না রিপোর্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত 3 ডিসেম্বর ফেনী, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় মেয়র পদে 8টি, সাধারণ কাউন্সিলর পদে 62টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 17টি মনোনয়নপত্র জমা পড়ে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা এসব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 5 ডিসেম্বর ফেনী পৌরসভার মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বকুল, স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম এবং পরশুরাম পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল করেন। বাতিল ও প্রত্যাহার শেষে 14 ডিসেম্বর পৌরসভা 3টিতে মোট 51টি পদের মধ্যে ফেনী ও পরশুরামের মেয়র পদ সহ 46টি পদের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিজয়ীরা সকলে আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী। এদিকে জেলা বিএনপি শীর্ষ নেতারা নিজেদের প্রার্থী সংকট স্বীকার করলেও দুষলেন সরকারি দলকে। আমাদের অনেকে ভয়ভীতিতে এবং মামলা মোকদ্দমার কারণে প্রার্থী হইতে রাজি হয় নাই। যাদেরকে পেয়েছি এদেরকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করা হয়েছে। সরকারি দলের সাথে পরিকল্পিত উপায়ে সেগুলাকে ভুলভাবে দেওয়া হয়েছে যাতে অটোমেটিক্যালি বাদ পড়ে যায়। অবশ্য জেলা আওয়ামী লীগের এই নেতার দাবি, সাংগঠনিক দুর্বলতা ঢাকতে বিএনপির এ অভিযোগ। আওয়ামী লীগ বিএনপি সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছে, কোথাও কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না। এটা অযথা আওয়ামী লীগের উপর একটা দোষারোপ করা হচ্ছে। এদিকে ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানালেন তার কাছে কোনো অভিযোগ করা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া এবং প্রত্যাহারের ক্ষেত্রে কোনো প্রকার চাপ প্রয়োগ করা, এই সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে কেউ দেয়নি। তবে প্রতিদ্বন্দ্বিতা নামতে হয়েছে দাগনভূঞা পৌরসভার মেয়র প্রার্থীদের। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ফেনীর 1টিতে 2 জন ও দাগনভূঞার 3টিতে 14 জন প্রার্থী। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, ফসল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। জমির উর্বরতা বাড়ার পাশাপাশি কমছে রাসায়নিক সারের ব্যবহার। অবশেষে আগামী ফেব্রুয়ারিতে চালু হতে যাচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন ফ্লাইওভারের বাকি 2টি অংশ চালু হবে আগামী অক্টোবরের মধ্যে। তবে নির্মাণের এই পর্যায়ে এসে এখনও ফ্লাইওভারের কোনো অংশে নকশায় পরিবর্তন আনছেন সংশ্লিষ্টরা। নগর পরিকল্পনাবিদরা বলছেন কাজ শুরুর আগে বিশেষজ্ঞ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করায় অনেক ত্রুটি থেকে যাওয়ায় এখন সংশোধন করতে হচ্ছে। তাফসির বাবু রিপোর্ট। মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ হচ্ছে 3টি ভাগে। এর মধ্যে তেজগাঁও 7 রাস্তা অংশে ফ্লাইওভারের অগ্রগতি চোখে পড়ে। তেজগাঁও থেকে শুরু হয়ে মগবাজারের উপর দিয়ে এই অংশটি নেমে গেছে হলি ফ্যামিলি হাসপাতালের পাশে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন W4 নামে এই অংশ গাড়ি চলাচলের জন্য আগামী ফেব্রুয়ারিতেই খুলে দেয়া হবে। এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে W6 বা বাংলা মোটর মগবাজার মৌচাক অংশের। আর সর্বশেষ W5 বা শান্তিনগর মালিবাগ রাজারবাগ অংশে যান চলাচল শুরু হবে ডিসেম্বরের আগেই। আমাদের নির্ধারিত সময় আছে 16 ডিসেম্বর পর্যন্ত। 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের লাগবে না, আমরা আশা করতেছি তার 2-1 মাস আগেই আমরা এটাকে শেষ করে দেব।
তবে ফ্লাইওভারের সব কাজ যখন গুছিয়ে আনা হচ্ছে তখনও কোনো কোনো অংশে চলছে পরিবর্তন। যেমন এফডিসি গেটের সামনে ফ্লাইওভার থেকে নামার র্যাম্পটি এখন রেল লাইনের উপর দিয়ে সোনারগাঁ হোটেল পর্যন্ত বাড়ানো হচ্ছে। শুরুতেই ভেবেচিন্তে পরিকল্পনা করা হলে শেষ মুহূর্তে এরকম সংশোধনী আনতে হতো না বলেই মনে করছেন এই বিশেষজ্ঞ। এই ধরনের নকশা অবশ্যই জনশুনানির মাধ্যমে হওয়া উচিত, বিশেষজ্ঞদের যারা ভোক্তা তাদের, এবং সেটি যদি হতো তাহলে এই ছোটখাটো ত্রুটিগুলো সেগুলো হতো না। তবে প্রকল্প সংশ্লিষ্ট এই কর্মকর্তা বলছেন, মেট্রো রেলের রুট সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় মূল নকশায় এটি এফডিসি গেট পর্যন্ত রাখা ছিল। বিভিন্ন এজেন্সি কিন্তু ঢাকা শহরে কাজ করতেছে, সো ইন্টিগ্রাল ওয়ে যদি না হয়, আমি যদি আমার মতো করে একটা দিতাম তাহলে আজকে আমি এমআরটি ডিস্টার্ব হয়ে যেত। এখন কিন্তু এমআরটি কিন্তু একটা ফর্মে চলে আসছে। এই প্রকল্পের নকশায় পরিবর্তন এসেছে বেশ কয়েকবার, যার ফলে ফ্লাইওভারের মেয়াদও বাড়াতে হয়েছে কয়েকবার। তবে প্রকল্প সংশ্লিষ্টরা এবার জোর দিয়েই বলছেন 2016 সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে এর সব কাজ। তবে আসলেই কি হয় তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে ব্যাচ ভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছেন নিয়োগ বঞ্চিত নার্সরা। সকালে বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের এই বিক্ষোভ সমাবেশে দাবি সমর্থনে মাথায় ব্যান্ড ও হাতে বিভিন্ন পোস্টার ও ফেস্টুন নিয়ে তারা যোগ দেন। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্সদের নিয়োগের দাবি জানান তারা। পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণা বাতিল ও আগের পদ্ধতিতে নার্স নিয়োগের দাবি জানান তারা। পিএসসির মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আগামী 27 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থানের ঘোষণা দেন তারা। সমাবেশ শেষ করে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। মূল দাবিটা হচ্ছে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্রুত 10,000 নার্সের নিয়োগ। এতদিন আমাদের সুযোগ না দিয়ে হঠাৎ করে এখন এই বুড়ো বয়স এসে বলতেছে যে আপনারা পরীক্ষা দেন। আমাদের দাবিটা হচ্ছে আমরা পিএসসির আন্ডারে কেউ যেতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে আগামী 27/12/2015 জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করব। সারা দেশে প্রতি বছর ইটভাটা থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে দূষিত করছে পরিবেশ। এছাড়া এই ইটভাটাগুলোতে ভূ উপরিভাগের বিপুল পরিমাণ মাটি ব্যবহার করায় আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি। আধুনিক প্রযুক্তির ইটভাটায় কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এতে কয়লার ব্যবহারও কমবে। রিপোর্ট করছেন ইজাজ শৌমিক। ইটের চাহিদা যোগান দিতে সারা দেশে 3,500-এর বেশি প্রচলিত ইটভাটা রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি বা ইটকলের দেয়া হিসেবে এসব ইটভাটা থেকে প্রতি বছর 98 লক্ষ মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষণ করছে। পাশাপাশি ভূপরস্থ মাটির ব্যবহারে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। সরকার 2014 সালের মধ্যে প্রচলিত ইটভাটাগুলোকে আধুনিক প্রযুক্তির ইটভাটায় রূপান্তরের সিদ্ধান্ত নিলেও তা আলোর মুখ দেখেনি। এই প্রযুক্তির ইটভাটায় 30 থেকে 50% কম কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হওয়ার পাশাপাশি 20 থেকে 50% কম কয়লা খরচ হয়। দেশে এখন পর্যন্ত 113টি আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করা হয়েছে, আরও 41টি নির্মাণাধীন। একটা মেশিন রুম থাকবে, যেখানে কিছু মেশিন থাকবে যেটার মাধ্যমে আমরা ইটের ফরমেশনটাকে আনতে পারবো। দেন কিছু মানুষের দ্বারা আমরা হ্যান্ডলিং করে চেম্বারে নিবে। ড্রায়ারে সার্টেন টাইম আপনার ইটটা থাকলে কি হবে, ইট থেকে আপনার ময়েশ্চারটা রিমুভ করে ফেলবে। দেন এই যে আপনার শুকনা ইটগুলো থাকলো, এইগুলোকে আমরা আবার মেশিন দিয়ে আরেকটা রুমে প্রবেশ করাবো, যেটাকে আমরা বাংলায় বলি চুল্লি। তবে আধুনিক প্রযুক্তির ইটভাটা নির্মাণে ব্যয় হয় 50 থেকে 60 কোটি টাকা। নির্মাণ ব্যয় বেশি হয় ইটকল এখাতে সহজ শর্তে, কম সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা দিচ্ছে। চাচ্ছি যে টানেলে বেঁচে যেতে, কারণ টানেলের রিস্ক কম। এটা ধরনের খুব বেশি মনিটরিং করতে হয় না, মেনলি এটা অটোমেটেড। ফিনান্সিংয়ের পাশাপাশি আমরা কিন্তু একজন স্পন্সরকে ধরেন সব ধরনের হেল্প করি, চুজিং অফ ইকুইপমেন্ট, সাপ্লাই কাদের নিতে পারে, তারপর সেই সাথে ধরেন আপনার একটা প্রজেক্টের ফিনান্সিয়াল মডেলের মধ্যে কি কি জিনিস দেখা উচিত, আমরা ধরেন তাদের অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করি। ইটকলের এই কর্মকর্তার মতে ভরাট হয়ে যাওয়া নদীর ড্রেজিং করা মাটি আধুনিক প্রযুক্তির ইটভাটায় ব্যবহার করা গেলে নদীর নাব্যতা যেমন ফিরবে, তেমনি কৃষি জমির মাটি ব্যবহারও বন্ধ হবে। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া সহ 4টি জেলায় কম খরচে ফসল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। দেশের অন্য এলাকার তুলনায় জিকে সেচ এলাকার কৃষকরা কম খরচে ফসল উৎপাদন করার সুযোগ পাওয়ায় লাভবান হচ্ছেন বেশি।
এদিকে আগামী বছর জিকে সেচ প্রকল্প সম্প্রসারিত করা হবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। এস এম রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সহ 4টি জেলার খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। পদ্মা নদী থেকে কৃষি জমিতে সরাসরি পানি সরবরাহ করায় একদিকে জমির উর্বরতা বাড়ছে, অন্যদিকে কমছে রাসায়নিক সারের ব্যবহার। আর সারা বছর স্বল্প খরচে সেচ সুবিধা পাওয়ায় জমিতে বছরে 3 বার ধান উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এই পানি দেওয়ার কারণে বিঘাতে আল্লাহর রহমতে ভালো ধান হয়েছে। এই অবস্থায় পানিটা আমরা আলিভারে আমরা এর চেয়ে বেশি ফলন আমরা আদায় করতে পারবো। সেচ দিলে তো অত্যাধিক খরচ, বিঘে যদি 20 মণ ধান হয় তাহলে ওরা 5 মণ নিয়ে চলে যাচ্ছে, যার কারণে আমাদের কেনালে পানি পালি সুবিধা সবচেয়ে ভালো। আর নিয়ম মতন যদি পানি আসে তাহলে কৃষকের একটু ভালো হয়, জমির উৎপাদনও ভালো হয়, সারটা একটু কম লাগে। দিন দিন এই সেচ প্রকল্প কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বলে জানালেন এ কর্মকর্তা। বিগত 2 বছরে মোট 455 কিলোমিটার সেচ খাল সংস্কার করা হয়েছে। এর ফলে জিকে সেচ প্রকল্পে এলাকায় অতিরিক্ত আরো 21,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। এদিকে প্রকল্প পরিচালক জানালেন আগামীতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের এলাকা বৃদ্ধি করবে সরকার। এই বছরই এটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে আমাদের প্রস্তাব। আশা করি আগামী বছর থেকে আরো এলাকা আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারবো এবং কৃষকদের যদি আমরা একটু সহযোগিতা পাই তাহলে আমরা আরো সেচের এলাকা বৃদ্ধি করতে পারবো। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহের 13টি উপজেলার 1.5 লাখ খামারি সহ প্রায় 29 লাখ কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, কুষ্টিয়া। সময় সংবাদে আরো থাকছে, দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন বাড়াতে জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের। শুরু হয়েছে গ্রাহক বাছাই প্রক্রিয়া। মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখন থেকে এই ধরনের ভিসা আবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদত্তা ভিসা বা কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কথা উল্লেখ করে একটি সার্কুলার জারি করেছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 9/11-এর সন্ত্রাসী হামলার পরও মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের আত্মীয় স্বজনকে ভিসা প্রদানের ক্ষেত্রে অনেকটা নমনীয় নীতি পালন করে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত এক অস্ত্রধারীর কে ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশের তথ্য প্রকাশিত হবার পরই নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউস। মার্কিন নাগরিকদের বিয়ে করতে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রয়োজনীয় কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের পাশাপাশি ভিসা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সমন্বিত ওয়ার্কিং গ্রুপের ওপর। টেরোরিজম অ্যাক্টিভিটিস করার মতো যদি কারো কোনো খেয়াল থাকে, ওদেরকে একটা ব্রেক তৈরি করে দিচ্ছে যে বি কেয়ারফুল, ইউ মাইট বি গট কট। যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে আমেরিকান এয়ারপোর্টে এসে কাউকে টার্ন ব্যাক করানো। এই জন্যই তারা চাচ্ছে যে এই জিনিসগুলো ওই সমুদ্রের ওপারেই, আটলান্টিকের ওপারেই যেন এই জিনিসটার ফয়সালা হয়ে যায়, এটা যেন আটলান্টিকের এই পারে না আসে। এখন থেকে আন্তদেশীয় গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ইমিগ্রেশন এজেন্সি সমূহ হাতের ছাপ, চেহারা নিরীক্ষা সহ বিভিন্ন নিরাপত্তা তথ্য ও সন্ত্রাসী নজরদারির তালিকা ইত্যাদি স্তর পেরোতে হবে ভিসা আবেদনকারীকে। এছাড়া ভিসা পাওয়ার পর গ্রিন কার্ডের আবেদনের সময় পুনরায় একই প্রক্রিয়ায় স্ক্রিনিং করা হবে। এর আগে কে ভিসা ক্যাটাগরিতে বাগদত্তাদের যুক্তরাষ্ট্রে আনার অনুমতি দেওয়া হতো এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের 90 দিনের মধ্যে বিয়ে করে দেশে ফেরত না গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন। গত বছর মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের পরিবারের সদস্য, নিকটাত্মীয়, কর্মক্ষেত্রে স্পন্সর, বিশেষ অভিবাসী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 4,67,370টি ভিসা ইস্যু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে বাংলাদেশি পরিবারের সদস্য হিসেবে 7,579টি ইমিগ্রেন্ট ভিসা দেয় যুক্তরাষ্ট্র। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠার 10 বছরেও পূর্ণতা পায়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ। এখনও সদর দপ্তর সহ থানাগুলো পরিচালিত হচ্ছে ভাড়া বাড়িতে। রয়েছে জনবল ও যানবাহন সংকটও। এই দিকগুলো বিবেচনায় সম্প্রতি একজন অতিরিক্ত কমিশনার, 2 জন উপকমিশনার, 6 জন অতিরিক্ত উপকমিশনার সহ 660টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে এসএমপিতে। আব্দুল্লাহ হাদের রিপোর্ট। 2006 সালে 2টি থানা নিয়ে গঠিত হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। তখন পুলিশের সদস্য সংখ্যা ছিল 1000 খানেকের মতো, কিন্তু বয়স বাড়ার সাথে থানা বেড়ে 6টি হলেও সেভাবে বাড়েনি জনবল। পর্যাপ্ত জনবল না থাকায় নগরীতে বেড়ে যায় চুরি, ডাকাতি, খুন সহ নানা অপরাধ। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর অতিরিক্ত কমিশনার সহ 650 নতুন পদ সৃষ্টি করেছে এসএমপিতে। সময়ের প্রয়োজনে কাজের পরিব্যাপ্তি, কাজের পরিধি বৃদ্ধির কারণে এটা দিনে দিনে বেড়েছে। ইউনিট বড়
যত হবে তত ইউনিটের স্বচ্ছতা বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, কাজের কর্মদক্ষতা বাড়বে। এর ফলে পুলিশের সেবার মান বাড়বে বলে আশা করছেন এসএমপির শীর্ষ কর্মকর্তা। 12-14 ঘন্টা 15-16 ঘন্টাও কখনো কখনো দায়িত্ব পালন করতে হয়। জনবলটা আমাদের নতুন মঞ্জুরি পাওয়াতে হয়তো এটা আমরা রোটেট করতে পারবো। দিন যত যাচ্ছে অপরাধেও আসছে ভিন্নতা, তাই পুলিশ সদস্যদের কাছ থেকে সেরাটা আদায় করতে প্রশিক্ষণের ওপর জোর দিলেন রিজার্ভ পুলিশের কর্মকর্তা। অপরাধ কন্ট্রোল করতে গেলে পুলিশ বাহিনীর আরও দক্ষ প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই পুলিশ দিয়া আরও বেশি কাজ করা যাবে, কিন্তু পুলিশকে আরও উন্নত প্রশিক্ষণের প্রয়োজন আছে। বর্তমানে এসএমপির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 3000-এ। পদ বাড়ার পর শতাধিক পুলিশ সদস্যকে পদোন্নতি দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহক পর্যায়ে মাত্র 5% সুদে ঋণ কার্যক্রম চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ধরনের জামানত ছাড়াই প্রান্তিক পর্যায়ে এই ঋণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে শুরু হয়েছে গ্রাহক বাছাই প্রক্রিয়া। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে 5 বছর পর্যন্ত নবায়নযোগ্য 200 কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে ঋণ প্রদান কার্যক্রম চালু হবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। গাভী ক্রয় এবং লালন পালন, দুগ্ধ উৎপাদন এবং কৃত্রিম প্রজননে জড়িত প্রকৃত খামারিরা একক ও যৌথভাবে এই ঋণ নিতে পারবে। এক্ষেত্রে সুবিধাভোগী ঋণ গ্রহীতা নির্বাচনের ক্ষেত্রে নারী ও প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি গাভীর জন্য 50,000 টাকা, সর্বোচ্চ 4টি গাভীর জন্য 2 লক্ষ টাকা ঋণ বিতরণ করা যাবে। জামানতের কথা বলিনি, আমরা বলেছি যে 3টি কাগজ প্রকৃতপক্ষে লাগবে। এটা হচ্ছে যে প্রকৃত বিতরণ সংক্রান্ত সনদপত্র লাগবে এবং সমন্বিত বিবরণ লাগবে এবং ঋণ পরিশোধের প্রতিশ্রুতিপত্র বা ডিপি নোট এবং লেটার অফ কন্টিনিউটি এগুলা লাগবে। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বিশেষায়িত সহ কয়েকটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই ঋণ কার্যক্রম পরিচালনা করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো এরই মধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। বলে দেওয়া আছে যে এখানে যেন কোনো রকম ব্রাঞ্চে কোনো রকম অনিয়ম না হয়, সেদিকে তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং এটা আমরা যখন টাইম টু টাইম তারা ভিজিট করে ওই সময় এটাকে তারা মনিটর করবে, ব্রাঞ্চ সিলেক্ট করবে, তার অঞ্চলে কাকে দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন আছে সেটা ফুলফিল করে যে পাওয়ার যোগ্যতা অর্জন করবে সেইভাবে দেওয়া হবে। সেখানে যদি তখন ওই ব্রাঞ্চে যদি ফান্ড শর্ট হয় তাহলে সেখানে প্রায়োরিটি ভিত্তিতে দেখা হবে যে কে কার উপযুক্ততা বেশি, তাকে আগে দেওয়া হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ খাতে অর্থ বাড়ানো হতে পারে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পৌষের শুরুতেই রাজধানীতে শীত জেঁকে বসেছে, তবে এখনও তেমন জমে ওঠেনি শাল, কম্বল ও সোয়েটার জ্যাকেটের বিক্রি। বিক্রেতাদের প্রত্যাশা অল্প কয়েকদিনের মধ্যেই খুচরা বিক্রির পাশাপাশি বাড়বে পাইকারি বিক্রিও। গতবারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোনো অভিযোগ নেই ক্রেতাদের। বঙ্গবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত পড়েছে আগেই। পৌষের আগমনে শীত নেমেছে রাজধানীতেও, তাই শীত বস্ত্র কিনতে অনেকেই ঘুরছেন দোকানে দোকানে। দোকানিরাও মেলে ধরছেন কিংস্টার, সোলারন, ডলফিন, গোল্ডেন বেয়ার, নানা ব্র্যান্ডের সব কম্বল। যে কোনো ব্র্যান্ডের সিঙ্গেল সাইজের একটি কম্বল বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,000 টাকায়। মাঝারি সাইজ 2,000 থেকে 3,000 আর ফ্যামিলি সাইজের কম্বলের দাম পড়ছে 2,500 থেকে 8,000 টাকা। বিক্রেতারা জানালেন, বর্তমানে বেশিরভাগ ক্রেতাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা। ঠাকুরগাঁও, ঈশ্বরদীর কুড়িগ্রাম পাড়ি আসছে, ঢাকার ভিতরে তুলনামূলক কোনো খুব কম। কুরিয়ার মালটাই আমাদের লাস্টিংও করে ভালো, আর কাস্টমারও কুরিয়ার মালটা বেশি চাই। কম্বল টম্বল যা আছে চাইনিজ কাপড়গুলো খুব অনেক বেশি পাওয়া যাচ্ছে। দাম গতবার থেকে একটু বেশি, বর্তমান দ্রব্যমূল্য হিসাবে ঠিক আছে। রুচির সাথে মানানসই শীতের কাপড়ের খোঁজে অনেককেই দেখা গেল রং বৈচিত্র্যের শালের দোকানে। চায়না, কাশ্মীরি আর দেশি এই তিনের মধ্য থেকে ক্রেতারা নিচ্ছেন পছন্দেরটি। চাদরটা এখন বেশ চলে, কারণ চাদরটা ক্যারি করতে ইজি, কমই কিনতে পারি, বেশি কিনতে পারি, তার আমরা এই জায়গায় আসি। কাশ্মীরি গুলো এবারকার আর কি বাজারে সেরা, বিভিন্ন দামে বিক্রি হয়, দেখুন 1000, 1200, 1500। তুলনামূলক বেড়েছে জ্যাকেট, সোয়েটার আর হুডির পাইকারি ও খুচরা বিক্রি। পরিবারের সকলের জন্য
এখানে নেওয়ার জন্য আসছি। হেভি ঠান্ডার কাপড়টা চাচ্ছিলাম। হুটিয়ালা জ্যাকেট আছে, স্পোর্টসের, লেদার আছে, আর্টিফিশিয়াল আছে, সব ধরনেরই আছে। ব্লেজার 25 থেকে 35-এর ভিতরে, জ্যাকেট 22 থেকে আপনার 4000 টাকার ভিতরে। শীতের বেচা কিনা আগের চেয়ে অনেকটা ভালো। দোকানিরা জানালেন গত বছর নভেম্বরে জমে উঠেছিল শীতবস্ত্রের বিক্রি, আর এবার ডিসেম্বরের শেষে বিক্রি বাড়ার আশা তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশটির সুলাওয়েসি দ্বীপের কাছে জাহাজটি ডুবে যায় বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। মেরিনা বারু নামে জাহাজটি সুলাওয়েসির কোলাকা থেকে দক্ষিণ সুলাওয়েসি দিকে যাচ্ছিল। ইন্দোনেশীয় পুলিশ জানিয়েছে জাহাজটিতে 14 শিশুসহ অন্তত 120 জন যাত্রী ছিল। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে রওনা হওয়ার কিছুক্ষণ পরই জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন তারা। ইয়েমেনের যুদ্ধবিরতির মাঝে শনিবার হাদি সরকারের সেনাবাহিনীর সঙ্গে হাউথিদের সংঘর্ষে কমপক্ষে 68 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে দেশের সেনাবাহিনী জানিয়েছে সংঘর্ষে তাদের 28 জন সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হাউথিরা দাবি করেছে তাদের কমপক্ষে 40 জন সদস্য প্রাণ হারিয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে সুইজারল্যান্ডের শান্তি আলোচনা স্থগিত করে হাউথি বিদ্রোহীরা। শুক্রবার বন্দরনগরী তাইজ, রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলে তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে দুপক্ষ। এর আগেও একে অপরের ওপর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে হাদি বাহিনী ও হাউথিরা। এবার বিশ্বের সেরা সুন্দরীর খেতাব জিতেছেন স্প্যানিশ বিউটি মিরাইয়া লালাউনা রয়ো। চীনের সানাইয়ায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় মুকুট পরিয়ে দেয়া হয়। আর প্রতিযোগিতায় প্রথম রানার হন রুশ সুন্দরী সোফিয়া নিকিচুক। চারপাশে টান টান উত্তেজনা। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের প্রধান জুলিয়া মোরলে ঘোষণা করলেন স্পেনের নাম। সাথে সাথেই আনন্দে আত্মহারা স্প্যানিশ সুন্দরী মিরাইয়া লালাউনা রয়ো। নাম ঘোষণার পরপরই 2015 মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বিদায় মিস ওয়ার্ল্ড রোল্যান্ড স্ট্রস। সুন্দরী মিরাইয়া বার্সেলোনার বাসিন্দা, পড়ছেন ফার্মাসিতে। পিয়ানো বাজাতেও পারদর্শী 23 বছর বয়সী মিরাইয়া। আর এই নীল নয়নাই স্পেনকে প্রথম বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের সৌভাগ্য এনে দিলেন। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার মিরাইয়ার ইচ্ছা মডেল হওয়ার। বিশ্ব সুন্দরীর দৌড়ে দ্বিতীয় হলেন রুশ সুন্দরী সোফিয়া নিকিচুক, আর তৃতীয় খেতাব জয় করলেন মিস ইন্দোনেশিয়া। এবারে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। চীনা ধর্মীয় নীতি সমালোচনা করায় মিস কানাডাকে চীনে ঢুকতেই দেওয়া হয়নি। তাছাড়া এবারই প্রথম বিকিনি প্রতিযোগিতার আয়োজন হয়নি সুন্দরীদের মেলায়। তানজিম মুনিয়া, সময় সংবাদ। খেলা খবর ফুটবল। 2 দিন পিছিয়ে আগামী বছরের 8 জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের চতুর্থ আসর। তবে এবার বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। আগে 6টি দলের খেলার কথা থাকলেও অংশ নেবে 8টি দল। জাতীয় দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ যুব ফুটবল দল। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এবং কিক অফ খেলা শুরু হয়। 15 বছর বিরতির পর এবছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। 6টি দল অংশ নিলে টুর্নামেন্টটি পেয়েছিল দারুণ দর্শক জনপ্রিয়তা। তাই টুর্নামেন্ট শেষে বাফুফেও প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর এই আসর আয়োজনের। তারই ধারাবাহিকতায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর। তবে 2 দিন পিছিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের 8 জানুয়ারি, শেষ হবে একই মাসের 18 তারিখ। তবে এবার বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। গেলবার 6টি দল অংশ নিলেও এবার নেবে 8টি। মালয়েশিয়া, বাহরাইন, কম্বোডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে বাংলাদেশ জাতীয় ও অনূর্ধ্ব 23 দল খেলবে এবারের আসরে। তবে আগের মতোই ভেন্যু থাকছে 2টি। আর এসএ গেমসের কথা মাথায় রেখে আলাদাভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ যুব ফুটবল দল। 8টা দল নিয়ে আমাদের এই চতুর্থবারের মতো বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এই বছর অনুষ্ঠিত হবে 8ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি। সিলেটের উদ্বোধনী দিয়ে আমাদের এই যাত্রা শুরু হবে।
গেলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার জাতীয় দল অংশ নিলে অন্য দেশগুলো পাঠিয়েছিল অনূর্ধ্ব-23 ফুটবল দল, যাতে কিছুটা হলেও রং হারিয়েছিল আসরটি। তবে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদের দাবি, এবার সবগুলো দেশেরই জাতীয় দল অংশ নিবে। ক্যালেন্ডারে কিন্তু ন্যাশনাল টিম এক জায়গায় থাকা খুবই ডিফিকাল্ট ফর এই সাউথ ইস্ট রিজিয়নের টিমগুলো বা এইগুলোতে। সেই ক্ষেত্রে হয়তো আমরা পারি, তাও কিন্তু এখন কষ্ট হয়। আমরা ভবিষ্যতে এটা নিয়েও চিন্তা করব। তবে এখনো পর্যন্ত যা দেওয়া আছে তারা বলেছে যে তাদের চেষ্টা করবে প্রবাবল জাতীয় দল পাঠাতে। গেল আসরে 6 কোটি টাকা বাজেট ধরা হলেও তা ঠেকেছিল 15 কোটিতে। তবে বাফুফের আশা এবারের আসর হবে কম বাজেটের। টুর্নামেন্টের প্রাইজ মানি ও অন্যান্য বিষয় নির্ধারণে আগামী সোমবার আবারও সভায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2009 সালের মতো আর যাতে কোনো আত্মঘাতী ঘটনা না ঘটে সে বিষয়ে বিজিবিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বাহিনীর আধুনিকায়নের ঘোষণা। পৌর নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতে পোস্টার, ব্যানার তৈরির হিড়িক। আচরণবিধি মেনে হচ্ছে কিনা নজর রাখছেন রিটার্নিং কর্মকর্তারা। নকশা পরিবর্তন হওয়ায় দফায় দফায় বাড়ছে মগবাজার ফ্লাইওভার নির্মাণ কাজের সময়সীমা। নগর জুড়ে অন্য প্রকল্পের সঠিক তথ্য না থাকাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। ইটভাটা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডে দূষিত হচ্ছে পরিবেশ। ইট তৈরিতে উপরিভাগে মাটি ব্যবহারে কমছে কৃষি জমি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। এবং মার্কিন নাগরিকদের বাগদত্তাকে সে দেশে নেয়ার ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ। আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে নিরাপত্তা বিভাগ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16240 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়।